নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বন্যপ্রাণ সংরক্ষণ ও মানুষ হাতে সংঘাত রুখতে অবৈধ বৈদ্যুতিক বেড়ার ব্যবহারের বিরুদ্ধে একটি বিশেষ সচেতনতা সভা আয়োজিত হলো উদলাবাড়িতে। সভায় উপস্থিত ছিলেন বন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, চা বাগান কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। এবার বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন সংযোজন হতে চলেছে 10 বেডের ভবন। খুব শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। খুশির হাওয়া গোটা বোয়ালমারী এলাকায়। পাড়ায় সমাধান নিয়ে রচিত ভিডিওর ভাইরাল গানের প্রশংসা রাজ্যের মন্ত্রীর। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকে আয়োজিত রাজ্য জুড়ে চলা আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার ভূয়সী প্রশংসা করেন সদর ভিডিও মিহির কর্মকারের। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের কর্মীবৃন্দ। এই প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক স্বপ্নের প্রকল্প এটি। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের সমস্যা পাড়াতেই সমাধান হয়ে যাচ্ছে। এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচারের লক্ষ্যে ভিডিও যে গান তৈরি করেছেন সেটি ইতিমধ্যেই ভাইরাল। এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করি ওনার প্রতি। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আর এক স্বপ্নের প্রকল্প। সারা রাজ্যে 80,000 বুথে এই কর্মকাণ্ড চলছে। আমাদের প্রতিটি মন্ত্রীকে এক একটি জেলায় দায়িত্ব দিয়েছে। আমরা জলপাইগুড়িতে গতকাল থেকেই আমরা পরিদর্শন করছি শিবির। এখানেও বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের 17, 18, 19 এই নম্বর বুথগুলো এখানে আজকে পাড়ায় সমাধান। তাদের নিজ নিজ এলাকায় রাস্তা, ড্রেন, কালভার্ট, ICDS, প্রাইমারি স্কুল, প্রাথমিক স্কুল এবং বিভিন্ন ডেভেলপমেন্ট, হাইম্যাক্স লাইট, স্টিল লাইট, মানুষের যা যা প্রয়োজন এখানে লিপিবদ্ধ করবেন এবং এখানে কোনো জনপ্রতিনিধিদের সুপারিশ লাগবে না। তারাই মিটিংয়ে বসে পাড়ার কোন কাজটা আগে করা উচিত সেটা পায়রুটি করে দেবে। এটা অভিনব একটা পন্থা, যা একটা নাগরিক বিপ্লব হিসাবে আমরা ধরতে পারি। সেই কাজটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন। সেই কাজের ত্বরান্বিত আনার জন্য এবং সবাই যাতে সাধারণ মানুষ বেশি করে উপস্থিত হয় এ ব্যাপারে অনুপ্রাণিত করার জন্যই আমরা ক্যাম্পে কিউআর কোড চালু হলো। আজকে একটা কিউআর কোড চালু হয়েছে সদর বিধান ব্লকে এবং সত্যিকারই এটা একটা অভিনব যে এই কিউআর কোড করলেই আপনি গুড মর্নিংয়ের জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধান উঠবে এবং আমাদের পাড়া আমাদের সমাধানের যে সমস্যার সমাধান চাইবেন তার অফিসারের ফোন নম্বর পাবেন। এটা একটা অভিনব। এবং আরেকটি অভিনব হচ্ছে যে এই সদর ব্লকের বিডিও সাহেব তিনি একটা সুন্দর গান রচনা করেছেন, যা ভিডিও ভাইরাল হয়েছে। তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও আপনাদের মাধ্যম দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধানকে জনমানসে তুলে ধরুন। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে সংযোজন হতে চলেছে 10 বেডের ভবন। ইতিমধ্যে এই প্রকল্পটির জন্য বরাদ্দ হয়েছে 1,42 লক্ষ টাকা। খুব শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। ফলে খুশির হাওয়া গোটা বোয়ালমারী এলাকায়। এদিন সরেজমিনে সেই জমি পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু, বোয়ালমারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দেবযানী হালদার, ফার্মাসিস্ট কৃষ্ণেন্দু প্রামাণিক এবং স্থানীয় বাসিন্দারা। ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু বলেন, এখানে 10 বেডের সরকারি নিউ কনস্ট্রাকশনের অনুমোদন মিলেছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন লেপচা জানান, 1,42 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আজ সেই স্থানটি আমরা পরিদর্শন করলাম। স্থানীয় বাসিন্দা অমূল্য সরকার বলেন, এখানে একসময় দিবারাত্রি পরিষেবা চালু ছিল। বহু বছর ধরে তা বন্ধ রয়েছে। নতুন করে পরিষেবা চালু হলে আমরা ভীষণ উপকৃত হব। আমাদের এখানে নন্দনপুর বোয়ালমারী অলরেডি আমাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছেন এবং এখানকার যিনি মেডিকেল অফিসার ইনচার্জ আছেন ডক্টর দেবযানী হালদার, উনি অলরেডি পরিষেবা দিচ্ছেন। এখানে আমাদের পরিষেবা পাচ্ছে, বাট এখানে হচ্ছে আপগ্রেডেশন অফ দ্য বেড, মানে আমাদের যেটা 4 বেডেড হসপিটাল থেকে 10 বেডেড হসপিটালে
মনোনয়ন পেয়েছে সরকারের দ্বারা, এবং সরকার থেকে স্বীকৃতি পেয়েছে, এবং সেটা আমাদের কাছে মনোনয়নপত্র এসছে, মানে মনোনয়নপত্র স্বীকৃতি হয়েই এসছে, এবং সেটার কাজের জন্যই আমরা এখানে এসেছি। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, জায়গাটা পরিদর্শন করলেন, জায়গাটার জন্য টাকা বরাদ্দ হয়েছে, ওনারা আজকে জায়গাটা পরিদর্শন করলেন, এরপরে ওনারা টেন্ডার প্রসেসের দিকে যাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করার জন্য আমরা অগ্রসর হচ্ছি। বলছিলাম স্যার, দিবারাত্রি যে পরিষেবাটা সেটা কি চালু হবে নতুন করে এবার? যেটা 0 বেডের থেকে 10 বেডেড হওয়ারই, তো সেই দিকেই আমরা এগোচ্ছি। এবার মেন যে লক্ষ্যটা সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স, যেটা হচ্ছে ম্যান পাওয়ার, যাতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার এবং যাতে নার্স থাকে, তো সেই দিকে আমরা অবশ্যই দেখব। গভর্নমেন্ট যখন চেষ্টা করছেন এটাকে একটা 24/7 স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করার, গভর্নমেন্ট এইসব বিষয় নিশ্চয়ই ভেবেছেন এবং মানুষের প্রতি মানবিক হয়েই সিদ্ধান্তটা নিয়েছেন। তো আমরা এই মানবিকতার দিকে তাকিয়ে আমরাও গভর্নমেন্টের আধিকারিক হিসেবে আমরাও চেষ্টা করবো সেটা যতটা সম্ভব তাড়াতাড়ি ফলপ্রসূ করা যায়। বলছিলাম স্যার, এটা একটা ডিপ টাইপ এরিয়া, পাশে তিস্তা রয়েছে, প্রচুর মানুষ এই পরিষেবা নিয়ে থাকেন এখানে। একসময় বেড সিস্টেম চালু ছিল, পরবর্তীতে বন্ধ হয়ে যায়, আবার নতুন করে বেড তৈরি হচ্ছে। এই বিষয়ে এলাকাবাসীরাও যথেষ্ট খুশি। তো বলছিলাম স্যার, এটা কত লক্ষ টাকার কাজ বা কত টাকার কাজ টেন্ডারটা রয়েছে, যদি সেই বিষয়ে বলেন। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের কথা অনুযায়ী 1,42 লাখ টাকার কাজ আছে টোটালটা। খুব শীঘ্রই শুরু হবে, তাই না? খুব শীঘ্রই শুরু হবে। টেন্ডার প্রসেসিংয়ের দিকে জেলা পরিষদ থেকে যাবেন, জেলা পরিষদই এই কাজের দায়িত্বভার পেয়েছেন, তো তারাই এই পরিষদের দিকে অগ্রসর হবেন। স্যার, কিছু নাম মনে করলে একটু পরিচয়টা। ডক্টর প্রীতম বোস, ব্লক স্বাস্থ্য আধিকারিক, সদর ব্লক, জলপাইগুড়ি। ধন্যবাদ স্যার। মানে এখানে একটা নতুন করে পিএসসিটা রাজ্য সরকার যে পাস করেছিল, আচ্ছা, সেই জন্য এখানে 10 বেডেরটা এখানে কাজটা হবে। মানে 10 বেডের একটা মানে রোগী পরিষেবা চলবে দিবারাত্রি, সেটা সেই বিষয়টাই কি হতে দিকে এসছেন? হ্যাঁ। স্যার, কাজটা কি ইমিডিয়েটলি শুরু হবে? ইমিডিয়েটলি মানে এখানে আগেরটা জায়গাটা আমরা তৈরি করছি, আচ্ছা, যেটা আছে ফিক্স হয়ে গেছে, আর তারপরে এটা আমরা টেন্ডারের দিকে যাব। বলছিলাম স্যার, যেহেতু এটা গভর্নমেন্ট থেকে তো পাস হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, এটা 15 FC থেকে হয়েছে। আচ্ছা, বলছিলাম স্যার, কত টাকার কাজ রয়েছে এটা? এটা মোটামুটি 1.42। বলছিলাম স্যার, এই যে কাজটা, নিউ কনস্ট্রাকশন কাজটা হচ্ছে, তো এই যে পরিষেবাটা এটা কোন জায়গাটা হবে হাসপাতালে, কোন দিকটা সিলেকশন করা হয়েছে? এটা দুটো ব্লকে আছে, আচ্ছা, একটা নাগারকাটাতে হবে আর একটা এই ব্লকে সদর। স্যার, কত ফিট হবে স্যার? ফিট মানে এরিয়াটা না, হ্যাঁ, এরিয়াটা মেজারমেন্টটা কি রয়েছে স্যার? মোটামুটি ফিটে হলে 120 বাই, আচ্ছা, 120 বাই 20 মিটার, না 20 মিটার, হ্যাঁ, মানে 60 ফিট এদিকে হবে, 120 বাই 60, 120 বাই 60 ফিট। স্যার, খুব শীঘ্রই কি কাজটা শুরু হবে? হ্যাঁ, টেন্ডার হয়ে গেলে, মানে টেন্ডারটাও প্রসেস আছে, ওইটা মানে ম্যাচিউর করলে ওটা শুরু হয়ে যাবে, মানে উইদিন 1 মান্থের মধ্যে আমরা কাজ শুরু হয়ে যেতে পারে, করতে পারি। স্যার, যদি কিছু না মনে করেন, না পরিচয়টা একটু দেবেন স্যার। আমি হচ্ছি জেলা পরিষদের, নামটা হচ্ছে জন লেপসা, স্যার, কি দায়িত্বে রয়েছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ধন্যবাদ স্যার। কেমন লাগছে এই মুহূর্তে? না, আমাদের এই হসপিটাল 66 সালে উদ্বোধন হয়, 10টা বেড নিয়ে। প্রথম ডক্টর ছিলেন সুধীর পাল, উনি যথেষ্ট সুন্দরভাবে পরিষেবা দিত, মানে সেটা চিন্তা করা যায় না। রাত্রে পেশেন্ট যদি নিয়ে আসতো কেউ, রাত 2টো বা 1টার সময়, উনি হেরিকেন নিয়ে এসে আউটডোরে গিয়ে ওষুধপত্র দিতেন। তারপরে হসপিটালটা দীর্ঘদিন মানে কোয়ার্টারগুলি অচল অবস্থায় পড়ে আছে, তো আমাদের ম্যাডাম এখন বর্তমানে সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে। কিন্তু আমাদের যে 10টা বেড ছিল, এই বেডটা বন্ধ হয়ে গেছে, এই জন্য নতুন করে যে বেড আবার উদ্বোধন হচ্ছে, আমাদের আধিকারিক সাহেবরা যেটা করছেন আর কি, আমরা অত্র এলাকার বাসিন্দা হিসাবে খুব খুশি। কি নাম স্যার? অমূল্য সরকার, এলাকাবাসী, নন্দনপুর অঞ্চল। কথা বলতে কি, আপনি ভাবুন, আজ থেকে 40 বছর আগে এখানে একটা বেডেড হসপিটাল ছিল, কালক্রমে সেটা বন্ধ হয়ে যায়। আজকে আমরা অবাক যে সেই জায়গায়, যেটা বোয়ালমারি থেকে 45 কিলোমিটার দূরবর্তী বোয়ালমারি প্রধানপাড়া অঞ্চল, বোয়ালমারি নন্দনপুর অঞ্চল, সেইখানে আমরা আজকে 10 বেডেড হসপিটাল পাচ্ছি। আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল, যে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের দাবি ছিল, সেটাকে আজকে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দিয়েছে। শুধু না, ওনারা, আমরা যেটা শুনলাম,
1,42,00,000 টাকা ওনারা স্যাংশন করে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। আজকে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার সাহেব এবং আমাদের বিএমও সাহেব ডক্টর প্রীতম বোস অত্যন্ত মানবিকভাবে এই জিনিসটা নিয়ে অনেক দিন থেকে আমরা ওনাদেরকে বিরক্ত করছি, এবং উনারা যেইভাবে 24 ঘন্টা কাগজপত্র নিয়ে প্লট নাম্বার নিয়ে দৌড়াদৌড়ি করে আজকে এই জায়গায় এনে আমাদের এই পরিষেবা মানে হতে যাচ্ছে, বলতে গেলে টেন্ডার প্রক্রিয়ার একদম মুখে, হয়তো 1 মাসের মধ্যে সেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে কাজ শুরু হবে। এবার বুঝুন আমাদের এলাকায় এটা নিয়ে কী ধরনের আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হলে আমাদের কতটা আবেগ আমরা বুঝাতে পারবো না এই সময়। আমরা এখানে যারা আছি সত্যি আমরা ধন্যবাদ জানাই সরকারের এই কাজকে, এবং যারা আধিকারিকরা এবং যারা নেতৃত্বরা রয়েছেন এই জিনিসটা ভেবেছেন এবং এই ধরনের প্রত্যন্ত গ্রামকে যারা স্বাস্থ্য পরিষেবা এই জায়গায় উন্নত করেছেন, প্রত্যেককে মন থেকে আমরা এলাকার পক্ষ থেকে ওনাদের প্রণাম নিবেদন করি। এইভাবেই পাশে থাকবে, এটুকু আমাদের বার্তা যে আপনারা এইভাবেই প্রত্যন্ত গ্রামগুলোর পাশে থাকুন। চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য মানুষের যে পরিষেবা সেগুলোতে উন্নত দানে সচেষ্ট হন, এই আহ্বান আমরা এলাকার পক্ষ থেকে এই আজকের আধিকারিকদের এবং নেতৃত্বের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। গরুবাথানের চেল নদীতে সতর্কতায় পুলিশ, পর্যটকদের সতর্ক করছে পুলিশ প্রশাসন। গরুবাথান এলাকার চেল নদীতে বর্ষার সময় প্রচুর পর্যটকের ভিড় দেখা যায়, তবে অসতর্কতাবশত অনেকেই নদীর একেবারে ধারে চলে আসেন, যা বড়সড় বিপদের কারণ হতে পারে। যেহেতু এটি পাহাড়ি নদী, বর্ষাকালে স্রোত বেড়ে যায় এবং হঠাৎ হরকা বান নেমে আসার আশঙ্কা থেকেই যায়। বৃহস্পতিবার কালিম্পং জেলার গরুবাথান থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক ও কর্মীরা এলাকায় পর্যটক ও স্থানীয়দের সতর্ক করেন। তারা অনুরোধ করেন যেন কেউ নদীর একেবারে পাশে না যান। পুলিশ জানিয়েছে অতীতে হরকাবানের কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে, তাই আগাম সতর্কতা হিসেবে সবাইকে সচেতন করা হচ্ছে। কর্তব্যরত পুলিশ আধিকারিক বলেন, বর্ষাকালে নদীর স্রোত খুবই প্রবল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা বারবার অনুরোধ করছি যেন কেউ নদীর ধারে না যান। আসলাম এই চেলখোলা ডিউটিতে। নদী পাহাড়ে এখন বৃষ্টি সিজন, জলের স্রোত বেশি, জনগণ ঘুরতে আসছে। নদীতে যারা ঢুকবে ওদেরকে বারণ করতেছি। আর যারা আমরা সহযোগিতা সিভিক ভাই আছে ওনাকে বললাম যেন কেউ যেন নদীতে না ঢুকে। না এখন বিপদ তো যায় আসে না, হট করে বললে আবার জলের স্রোত তো বেশি আছে, বিপদ ঘটনা ঘটে গেল তখন আমাদেরকে অসুবিধা হবে, প্রশাসনের অসুবিধা হবে, আর যারা সিভিক ডিউটি করে ওদেরকে অসুবিধা হবে। আমি গুরুপ্রধান সিঙ্গি ভুটিয়া, আমি গুরুপ্রধান থানাতে। চাপড়ামারি জঙ্গলের বুক চিরে ছুটছে ট্রেন, হঠাৎ সেই পথেই হাজির গজরাজ। এক মুহূর্তের ভুলেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা, তবে সময়োচিত বুদ্ধির জন্য প্রাণ বাঁচল হাতিরও। আজ সন্ধ্যার ঠিক 6টা 5 মিনিট নাগরাকাটা চালসা রেলপথে ছুটছে 13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। হঠাৎই লোকো পাইলট এস টোপ্পো ও সহকারী সুব্রত হালদারের চোখে পড়ে একটি বিশাল হাতি সরাসরি ইঞ্জিনের দিকেই এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত, হাত মুঠো করে ব্রেক কষে দেন তারা, থমকে দাঁড়ায় ট্রেন, আর সেই সঙ্গেই এড়িয়ে যায় অঘটন। রেল দপ্তরের আধুনিক ডিভাইস আর বন দপ্তরের আধুনিক ডিভাইস চালকদের দ্রুত বুদ্ধির জন্যই বেঁচে গেল আরও একটি বন্যপ্রাণ। উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে তাদের তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুয়ার্সে হাতির তাণ্ডব, একাধিক ঘরবাড়ি ও ফসলের ক্ষতি। ডুয়ার্সে রাতভর মুষলধারে বৃষ্টির সুযোগ নিয়ে ফের লোকালয়ে হাতির তাণ্ডব। বুধবার গভীর রাতে বানারহাট ব্লকের মোগলকাটা উত্তর শালবাড়ি এলাকায় প্রায় 40টিরও বেশি হাতি ঢুকে পড়ে। মুহূর্তে তছনছ হয়ে যায় এলাকার একাধিক কলা বাগান ও সুপারি বাগান। ক্ষতির হাত থেকে রেহাই পায়নি কৃষি ফসলি জমিও। হাতির আক্রমণে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান ঘরে ঘুমিয়ে থাকা বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত এক কৃষকের অভিযোগ, রাতে বৃষ্টির সুযোগ নিয়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। আমার কলা বাগান ও সুপারি বাগান তছনছ করে দেয়, এগুলির উপরই সংসার চলতো আমার, সব শেষ হয়ে গেল। বন দপ্তরকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে আসেননি। বনকর্মীরা ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে এই ক্ষতির মাত্রা বেড়েছে। তবে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিয়ম মেনে লিখিতভাবে জানালে ক্ষতিপূরণ দেওয়া হবে। কালকে রাত্রে দেখেন 2-2:30 নাগাদ আমাদের এদিকে ম্যাক্সিমাম 50-60টা হাতি আসে। প্রচুর বৃষ্টিতেও তো আমরা
জাকনা ছিলাম। তারপরে দেখেন এই ঘর ভাঙছিল, এই ঘর ভাঙছে, ওই রান্নাঘর ওই পাশে, তারপরে এখানে গ্রিল ভাঙছে। মানে এই জঙ্গলের পরিবেশে কিরকম বাঁচবো আমরা বুঝতে পারতেছি। কিছু আসছে না, ডিপার্টমেন্টকে ফোন করা হয়েছিল, ম্যাক্সিমাম ওরা 3টার সময় আসছে, আসায় দেখে হাতি তো তখন পার হয়ে গেছিল। কোন জায়গা? এটা হচ্ছে 1 নম্বর উত্তর শালবাড়ি। আপনার নাম? আমার নাম আনোয়ার হোসেন। হাতি 40-50টা আসছে, এই যে আমাদের সব কিছু শেষ করে দিল, মাচান টাচান সব ভাঙে দিল, এদিকে সব কিছু শেষ। এখন আমরা গরিব মানুষ কী করে খাবো? এরকম সবজি ব্যবসা করে খাই, নিজে সবজি লাগাই, এটাই বাজারে নিয়ে যাই। কটার দিকে আসছে তাও? এই মোটামুটি 12:30 একটা হলো। তখন এদিকে হাতিরও ভয়, একদিকে বাঘের ভয়। কিভাবে আমরা আসবো? বিন্যাহরি রেঞ্জ থেকে কোনো জনগণ আসছে না, কিছু কেউ লোক আসে না, কিছু বলে না, কেউ কিছু দেখতেও আসে না। আচ্ছা, এখন এত মানে আতঙ্ক হয়ে গেছে, এখন কি করা যাবে? এটা আপনাদের একটু মিডিয়ার লোক আসে দেখো, একটু মিডিয়ার লোক আসে এখানে ফটো করে নিয়ে যাও, আর সরকার থেকে কি হবে, কি ব্যবস্থা হবে, কোন জায়গায় এটা? একটু সহযোগিতা করুক। কোন জায়গায় এটা? এটা মোগলকাটা উত্তর শালবাড়ি মসজিদ লাইন। আপনার নাম? আমার নাম পূরণ ছেত্রী। ঠিক আছে, ধন্যবাদ। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। বৈদ্যুতিক বেড়ার বিরুদ্ধে সচেতনতা সভা, বন দপ্তরের নয়া উদ্যোগ। বন্যপ্রাণী সংরক্ষণ ও মানুষ হাতি সংঘাত রুখতে অবৈধ বৈদ্যুতিক বেড়ার ব্যবহার রোধে সচেতনতা বাড়াতে এক বিশেষ সভার আয়োজন করা হলো ওদলাবাড়িতে। বৈঠকের আয়োজন করে তারঘেরা রেঞ্জের অধীনস্থ ওদলাবাড়ি ইলেকট্রোকিউশন সেল, স্থানীয় টিম্বার অ্যাসোসিয়েশনের হল ঘরে আয়োজিত এই সভায় বন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, চা বাগান কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর বন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজীব লামা, তারঘেরা রেঞ্জ অফিসার স্বপন কুমার রায়, মাল বন্যপ্রাণ শাখার রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী, ন্যাস সংস্থার সম্পাদক নফসার আলী সহ আরো অনেকে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন এলাকায় হাতি হানার ঘটনা বেড়েছে। অনেক ক্ষেত্রে অবৈধভাবে বসানো বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতির মৃত্যু ঘটছে। এই ঘটনা শুধু বন্যপ্রাণীর ক্ষতি করছে না, অনেক সময় মানুষের প্রাণও ঝুঁকির মধ্যে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বাড়ানোই একমাত্র উপায় বলে মনে করছেন আধিকারিকেরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুর্গাপুজোর মতো জনবহুল উৎসবেও এই বিষয়ে প্রচার চালানো হবে। পুজো মণ্ডপে পোস্টার, ব্যানার ও মাইকিং এর মাধ্যমে প্রচার করা হবে বৈদ্যুতিক বেড়ার বিপদ সম্পর্কে। পাশাপাশি চা বাগানগুলিতে বিশেষ ক্যাম্প করে স্থানীয় মানুষদের এই বিষয়ে সচেতন করা হবে। বন দপ্তরের এই উদ্যোগে স্থানীয় মানুষ ও সংগঠনগুলির সক্রিয় সহযোগিতা পাওয়া গেলে মানুষ হাতি সংঘাত অনেকটাই রোখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মিটিং হয়েছে, এটা ফিউচারে কোনো রকম মানে ইলেকট্রিফিকেশন দিয়ে কোনো ওয়াইল্ড অ্যানিমালসের ডেথ না হোক, যেহেতু এটা নিয়ে ওই জন্যই আমরা আজকে যে মিটিং করলাম। এখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে, ডে গার্ডেন্স থেকে রিপ্রেজেন্টেটিভ এসেছেন, আমাদের ফরেস্টের অফিসার আছেন, প্লাস মালবাজারের স্কোয়াডের টিম আছেন। ওনাদেরকে নিয়ে আমরা এই মিটিং করলাম যে সামনে দুর্গাপুজো আসতেছে, কোনো রকম মানে হিউম্যান ক্যাজুয়ালিটি বা এলিফ্যান্ট ডেথ ইলেকট্রিফিকেশন দিয়ে না হোক, ওটার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করবো ডে গার্ডেন প্লাস ভিলেজ। এটা নিয়ে আমাদের মিটিং। আপনার নাম? আমার নাম স্বপন কুমার রায়, রেঞ্জ অফিসার তারঘেরা রেঞ্জ। মিড মনসুনের একটা মিটিং আছে অ্যান্টি ইলেকট্রিফিকেশন সেল বদলাবাড়িতে। এটা আমরা প্রত্যেক বছরই আমরা এই মিটিং করি। এখানে ভেরিয়াস স্টেক হোল্ডার্স আছে, যেমন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে আছেন, আমরা আছি, আমাদের চা বাগান থেকে ম্যানেজমেন্টরা আছেন, যে এফএমসি আছে, প্লাস লোকালস অ্যান্ড এনজিওস।
তারা সবাই মিলে আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকবার আমরা নিই যে অ্যান্টি ইলেকট্রিফিকেশনের সেল, যেমন ধরুন হাতি যে অবৈধভাবে আমাদের ইলেকট্রিসিটি ইউজ করেছে, হাতির ডেথ যেন না হয়, 2023 সালে যা লাস্ট হয়েছিল তার সেই ঘটনা যেন রিপিট না হয়, এটা নিয়ে আমরা একটা মিটিং ছিল, এটা আমরা আজকে এটা সিদ্ধান্ত নিয়েছি। আর ফিউচারে আমরা সেরকম কোঅর্ডিনেশন বানিয়ে নেব, এটা নিয়ে একটা মিটিং। স্যার সামনে দুর্গাপুজো, কি মেসেজ দেবেন? হ্যাঁ, ওনাদেরকে নিয়ে আমরা দুর্গাপুজোর টাইম যেহেতু পাবলিকের মুভমেন্ট থাকবে, প্লাস এটা তো হাতির জোনই, আর এখানে করিডোরও আছে, সেটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এনজিও প্লাস আমাদের বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সিস, তাদেরকে নিয়ে আমরা একটা ছোটো ছোটো এরিয়াতে গিয়ে ওখানে মিটিং করবো, প্লাস অ্যাওয়ারনেস ক্যাম্প করাবো। দেখেন এই সেলটা যে আমাদের অবৈধ পাওয়ার ফেন্সিংয়ের দ্বারা যে হাতির মৃত্যু, সেটাকে ঠেকানোর জন্য আমরা তার ঘেরা রেঞ্জ সহ বৈকুণ্ঠপুরের বিভিন্ন অফিসাররা এর মধ্যে যুক্ত আছে। এর মধ্যে যুক্ত আছে বিভিন্ন চা বাগানের ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসাররা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, ফরেস্ট প্রোটেকশন কমিটির মেম্বাররা এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের মেম্বাররা। যে কোথাও যদি কোনো অবৈধভাবে কেউ যদি নিজের শস্যকে যদি বাঁচানোর জন্য, ফসলকে বাঁচানোর জন্য ইলেকট্রিক পাওয়ারের ইউজ যদি করে থাকে, তাতে ডুয়ার্সে বিভিন্ন জায়গায় হাতির মৃত্যু হয়েছে। এটাকে আটকানোর জন্য এই সেলটা মাঝে মাঝে মিটিং করা হয়। আজকে নর্থ বেঙ্গল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ে এই আলোচনা হয়। বিভিন্ন এই এলাকার পরিবেশপ্রেমী মানুষরা ছিলেন, এনজিওরা ছিলেন, সেখানে সিদ্ধান্ত অনুসারে যে আলোচনা হয় যে সামনেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজো মানুষ দিনরাত এক করে সেখানে ঘোরাফেরা করে, সেটাকে কীভাবে মানুষকে অ্যাওয়ারনেস করতে হবে। তার সাথে সাথে দুর্গাপুজোর যে প্যান্ডেলগুলো হবে, বিভিন্ন চা বাগানগুলোতে দুর্গাপুজো হবে, সেখানে হাতির সচেতনতার ব্যানার তৈরি করা হবে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে যে কোনো চা বাগান এরিয়াতে হাতি যদি প্রবেশ করে বা কোথাও তার ঝুলে আছে, কোথাও তার ছিঁড়ে পড়ে আছে, সেই গ্রুপে জানালে সেটা সাথে সাথে তার অ্যাকশন হবে, সেটাকে তৈরি করা হবে। এই চিন্তাভাবনাই নিয়ে এই সেলটাকে তৈরি করা হয়। আজকে আমাদের বৈকুণ্ঠপুরের রেডিওপো আমাদের রাজীব লামা সাহেব ছিলেন, তারকেরা রেঞ্জ অফিসার ছিলেন, পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের পক্ষ থেকে আমরা ছিলাম এবং বিভিন্ন চা বাগানের ওয়েলফেয়ার অফিসাররা ছিলেন এই এলাকার, এবং ফরেস্ট প্রোটেকশন কমিটির মেম্বাররাও ছিলেন। আমরা চাই এই সেলের মাধ্যমে মানুষকে আরও সচেতন করার বার্তা নিয়ে যাতে কোনোভাবে মানুষ এবং বন্যপ্রাণকে সংঘাত থেকে রুখে দেওয়া যায়, আটকে দেওয়া যায়, সেই চিন্তাভাবনা করে আজকে এই মিটিংটা আলোচনা করা হয়। আমার নাম নফসার আলী, আমি উল্লাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির কোঅর্ডিনেটর। NH10 সম্প্রসারণে বহু পরিবার বাস্তুচ্যুত, দ্রুত পুনর্বাসনের আশ্বাস গৌতম দেবের। NH10 সম্প্রসারণের কাজ চলাকালীন বহু মানুষকে ঘরবাড়ি ও দোকান ছেড়ে সরে যেতে হয়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তবে তাদের আশ্বস্ত করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, রাস্তা সম্প্রসারণ অত্যন্ত জরুরি হলেও মানুষের জীবন জীবিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের পুনর্বাসনের দিকটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই বিষয় নিয়ে কথা হয়েছে, খুব সুন্দর করে রোটারি তৈরি হবে, পাশে গার্ডেন বিউটিফিকেশন হবে এবং যে জায়গাগুলো থেকে মানুষ সরে গেছে আমরা যেখানে যেখানে জায়গা পাবো উপযুক্ত জায়গা তাদেরকে পুনর্বাসন দেওয়া, তাদের জায়গা তৈরি করে দেওয়া, এটা আমাদের কাজ। যেখানে যেখানে পাবো সেখানে সেখানেই মানুষজনকে নিয়ে সেখানে পুনর্বাসন দেব এবং এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর পূর্ণ সমর্থন আছে। আমি কথাটা বললাম, এই কথাটা আপনারা মনে করবেন এই কথাটা একটা ওয়েট হয়ে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী চান আমাদের গরিব মানুষগুলো তারা যেন রাস্তায় চলে যায়, তাদেরকে বজায় রেখে আমাদের উন্নয়নের কাজটা করতে হবে। সুতরাং আমাদের পেছনে আশেপাশে জায়গা আছে, সেই জায়গায় আমরা তাদেরকে পুনর্বাসন করব এবং তাদের পাশেও থাকবো। এটা সংখ্যা সব লিস্ট আছে, যা আছে কেউ বাদ যাবে না, আমরা আমাদের মতো করে না না বাড়ি নেই, দোকানই ছিল বেশি। আমরা অনেক মোটামুটি অনেক 20% আমরা কভার করে দিয়েছি, বাকিও করবো। দেখুন এত বড় একটা কাজ করেছে, মানুষ সহনশীলতা দেখিয়েছে, প্রচুর কষ্ট হচ্ছে। আমরা বুঝতে পারি যে একটা মানুষ একটা দোকানের উপরে রুজি রোজগার চলছে, সেটা ন্যাশনাল হাইওয়ে হতে পারে, স্টেট পিডব্লিউডি হতে পারে, কিন্তু সেটা চলে গেলে তার কি অসুবিধা হয় সেটা আমরা বুঝতে পারি। তাদের প্রতি পুরো সমর্থন আছে, সাপোর্ট আছে। আমরা তাদেরই লোক, 80% কাজ হয়েছে, বাকিগুলোও আমরা করি। আজকে মিটিং অথরিটি ছাড়া কার সাথে মিটিং? পাড়ার দাবিতে উঠল সিসিটিভি বসানোর প্রসঙ্গ। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার প্রয়াস হলে ৮ নম্বর ওয়ার্ডের ১০৭ ও ১০৮ নম্বর বুথের বাসিন্দাদের নিয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়। এদিন এলাকার মানুষ নানান পরিষেবা সংক্রান্ত সমস্যা তুলে ধরার পাশাপাশি পাড়ায় সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জোরালোভাবে জানান। কারণ সাম্প্রতিক সময়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে সিসিটিভি লাগানোর প্রস্তাব গুরুত্ব সহকারে সামনে আনা হয়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, বাসিন্দাদের দাবি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ৮ নম্বর ওয়ার্ডের পাড়ায় সমাধানে, আমাদের পাড়া আমাদের সমাধান, এই অভিযানে এসে একদম মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক যেটা চাইছেন সেটাই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অর্থাৎ পরিপূর্ণ মাত্রায় পৌর নাগরিকবৃন্দ উপস্থিত এবং তাদের মতামত অনুসারে, দেখবেন এটার ক্যাচ লাইন হচ্ছে আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত। মানে এখানে আপনারা যেটা বলবেন সেটাই গৃহীত হবে। এবং আমাদের সঙ্গে আমাদের দেবদুলাল পাত্র সাহেব রয়েছেন, এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর শ্রী শরীফুল ইসলাম, উনি জেলা শাসক এবং আমার প্রতিনিধি হিসেবে পুরো মিটিংটাতে উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের রয়েছেন কাউন্সিলর রয়েছেন, আমাদের দিদি রয়েছেন, ভাস্কর, দীপাঞ্জন সহ আমাদের সহকর্মীবৃন্দ, অন্যরা সকলে রয়েছেন, মাননীয় পৌর প্রতিনিধিবৃন্দ রয়েছেন, তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা। এই অভিযানটা গোটা ভারতবর্ষের মধ্যে একটা অদ্বিতীয় জায়গায় পৌঁছেছে। সেটা হচ্ছে প্রচুর মানুষ সিসিটিভি যাচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যে ইয়াং জেনারেশন কিছুটা নেশাগ্রস্ত থেকে কেউ চুরি করছে, কেউ বাইরে সেই চুরি আটকানোর জন্য এবং বাইরে ময়লা ফেলে দিচ্ছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চলা সত্ত্বেও অনেকে বাড়ির বাইরে ময়লা ফেলছেন, তার জন্য সেখানে সিসিটিভি দিয়ে আর ওয়াটার লগিং নিয়ে আজকে মানুষ বেশ কিছু জায়গায় বললেন যে বৃষ্টি হওয়ার পরে ড্রেনগুলো এত পরিষ্কার করে কাটা হয়েছে, তারপরেও কিন্তু কখনো কখনো ড্রেন পাস হচ্ছে না, কোথাও না কোথাও অবস্ট্রাকশন হচ্ছে। যেটা আমাদের অবস্ট্রাকশনের মূল যেটা দেখা গেল ৮ নম্বর ওয়ার্ডে, সেটা হচ্ছে ১ নম্বর ঘুমটির কাছে যে রেলের যে কালভারটা আছে ওইখানে আশ্রম পাড়ার আগে, মানে রেলের ১ নম্বর ঘুমটির আগে আশ্রম পাড়ার সঙ্গে ওয়াটার লগিংটাকে মানুষ আমাদের সামনে আজকে তুলে ধরলেন। তা এত মানুষের ওপিনিয়ন আজকে এই নিয়ে গতকাল অবধি পশ্চিমবাংলায় ৫০ লক্ষ মানুষ এই ক্যাম্পে, আমাদের পাড়া আমাদের এই সমাধানে আজকে ৫০ লক্ষ মানুষ অ্যাটেন্ড করেছে। আজকে আরও প্রচুর মানুষ অ্যাটেন্ড করছেন আজকে ক্যাম্পে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা যুগান্তকারী প্রজেক্ট। স্বাধীনতার পরে যে ভারতবর্ষ বা স্বাধীনতার আগের যে ভারতবর্ষ, কোনো ভারতবর্ষতেই আপনি এই ধরনের মানুষের গণতান্ত্রিক মানে কর্মযোগ্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, মানুষের এইভাবে উপস্থিতি এবং তার মতামত দান এবং উন্নয়নে নিজেদেরকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ইনক্লুসিভ গ্রোথের মধ্যে নিজেদেরকে সামিল করা, এই ঘটনা কিন্তু ভারতবর্ষে আগে কোথাও ঘটেনি। আমি আজকে এই কর্মসূচির জন্য আমি আবার আমার অন্তঃস্থল থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। না দেখুন, পুলিশ প্রচণ্ড ভালো কাজ করছে, পুলিশের কাজ অত্যন্ত ভালো, কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আস্তে আস্তে এই যে মানুষকে সচেতন করে ইয়াং জেনারেশন যারা ড্রাগমুখী হয়েছে বা নেশাগ্রস্ত হচ্ছে তাদেরকে পথে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে জীবিকার পথে ফিরিয়ে আনতে হবে, তাদের শিক্ষা খেলাধুলার পথে ফিরিয়ে আনতে হবে। এইভাবে পুলিশও উদ্যোগ নিচ্ছে, আমরাও আগামী দিনে উদ্যোগ নিতে পেরেছি। রাঙামাটির দাপুটে জয় পুলিশ পাবলিক ফুটবল টুর্নামেন্টে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার এক জমজমাট ম্যাচে রাঙামাটি গ্রাম পঞ্চায়েত দল ৪-১ ব্যবধানে পরাজিত করল মালবাজারের ভিক্টরি ফুটবল একাডেমিকে। খেলা অনুষ্ঠিত হয় ওদলাবাড়ি বিধানপল্লী ময়দানে। ম্যাচের শুরু থেকে রাঙামাটি দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধেই 2টি গোল করে দলটি এগিয়ে যায়। দলের হয়ে 2টি করে গোল করেন লাকি কাওয়ার ও সোনু আলী। তাদের দ্রুত গতি, নিখুঁত পাস এবং গোল মুখে আত্মবিশ্বাসী উপস্থিতি মালবাজার দলের রক্ষণভাগকে চাপে ফেলে দেয়। অন্যদিকে মালবাজারের খেলোয়াড়রা মাঝে মধ্যেই পাল্টা আক্রমণ করলেও তা তেমন কার্যকর হয়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মালবাজারের সন্দীপ থাপা একটি সান্ত্বনাসূচক গোল করেন। খেলা দেখতে স্থানীয় মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসাহ উদ্দীপনায় ভরপুর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। আয়োজকদের তরফ থেকে ম্যাচ পরিচালনায় কড়া নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বন্দোবস্ত করা হয়েছিল। টুর্নামেন্টের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। সেই ম্যাচে মুখোমুখি হবে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং তেশিমলা গ্রাম পঞ্চায়েতের পুরুষ ফুটবল দল। এই ম্যাচ নিয়েও এলাকায় উত্তেজনা তুঙ্গে। ফাইনাল অনুষ্ঠিত হবে 6 সেপ্টেম্বর।
এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে 6 কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিম, হাড় হিম করা তথ্য, চোখে বিস্ময় সাধারণ মানুষের। কোথায় এই ঘটনা? 6 কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিম চোখের সামনে। দেশের নামী ভূবিজ্ঞানীদের হাত ধরে নয়াবস্তির নাটা হাউসের পাশে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে রয়েছে ডাইনোসরের ডিম, হাড়, নানান জীবাশ্ম এবং খনিজ। মিউজিয়ামে অন্যতম আকর্ষণ ডাইনোসরের বিরল ডিম। কিন্তু কিভাবে এলো এই দুর্লভ সামগ্রী? ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, ভূবিজ্ঞানীদের সহযোগিতা না পেলে এমন দুর্লভ সংগ্রহ সামনে আনা সম্ভব হতো না। বিজ্ঞানীদের মতে ডাইনোসর ছিল এক বিশাল মেরুদণ্ডী প্রাণী যারা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবী শাসন করেছে। তবে 6.5 কোটি বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে অবলুপ্ত হয়ে যায় তাদের যুগ। যদিও তাদের একটি শাখা থেকেই পরবর্তীকালে পাখির উদ্ভব হয়েছে বলে বিশ্বাস করেন গবেষকরা। হ্যাঁ, দেখুন, আমাদের এখানে একটা মিউজিয়াম আছে এবং সেই মিউজিয়ামে আমরা অনেক রকমের জীব যারা লুপ্ত হতে যাচ্ছে বা ধরুন লুপ্ত হয়নি কিন্তু তাদের সংখ্যা পর্যাপ্ত নয়, এরকম বহু আমরা একে পেয়েছি। মানে আমরা স্পেসিমেন আছে আমাদের কাছে, বিভিন্ন জায়গা থেকে আমরা কিনেওছি, অনেকে আমাদের দান করেছেন আর কি। কী রয়েছে আমাদের এখানে? ধরুন যেমন সেই প্রত্নতত্ত্ব যুগের আদিম মানুষেরা যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করতো সেগুলোও আছে যেমন একদিকে। অন্যদিকে হচ্ছে আমাদের এখানে আপনি পাবেন ডাইনোসরের ডিম, যেটা বোধহয় কোথাও নেই, এখানে কারোর কাছেই নেই আর কি। আমাদের সংগঠনেরই যিনি সদস্য এবং প্রাক্তন বিজ্ঞানী ভূতত্ত্ববিদ, উনি এটা খুঁজে পেয়েছিলেন আর কি বহু বছর আগে, উনি ডোনেট করেছেন। এরকম বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে সরীসৃপ যেগুলো লুপ্ত হতে বসছে, এবং তার সঙ্গে উদ্ভিদের আমাদের উত্তরবঙ্গের যা বাহার, যত প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় তারও এখানে আমাদের একটা সম্ভার আছে। ফলে আমাদের কাছে খনিজ আছে, আকরিক আছে, বিভিন্ন জীবাশ্ম আছে এবং তার সঙ্গে এই ধরনের স্পেসিমেনগুলোও আছে। অবশ্যই এটা আমরা মিউজিয়াম কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করা আছে। তো এইগুলো মূলত করা সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য, কারণ মিউজিয়ামের পরিকাঠামো আপনারা জানেন আমাদের এখানে নেই, উত্তরবঙ্গে এমন সেভাবে নেই। তো সেই কারণে এটা জলপাইগুড়ির মানুষের কাছে এই পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য একদম বিনামূল্যে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের আমাদের একটা সম্ভার আছে। কিন্তু আমরা চাই যে আগামী দিনে যদি সাধারণ মানুষ এবং প্রশাসন আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে এই মিউজিয়ামটাকে আমরা আরও বড় করতে পারি আর কি। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 22.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বন্যপ্রাণ সংরক্ষণ ও মানুষ হাতে সংঘাত রুখতে অবৈধ বৈদ্যুতিক বেড়ার ব্যবহারের বিরুদ্ধে একটি বিশেষ সচেতনতা সভা আয়োজিত হলো উদলাবাড়িতে। সভায় উপস্থিত ছিলেন বন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, চা বাগান কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। এবার বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন সংযোজন হতে চলেছে 10 বেডের ভবন। খুব শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। খুশির হাওয়া গোটা বোয়ালমারী এলাকায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।